কাল রাতের পর সকালেও বৃষ্টি অব্যাহত, ভারী বর্ষণে ডুবল রাজধানীর সড়ক অলিগলি, নগরবাসীর চরম ভোগান্তি। শাপলা চত্বর পর্যন্ত এখানে পুরো পানির মধ্যে, জলবদ্ধতার মধ্যে মানুষ জিম্মি। এই পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর অবস্থা খুবই খারাপ যাবে। রপ্তানিতে এখনো এককভাবে পোশাক নির্ভর বাংলাদেশ, অর্থনীতি চাপমুক্ত রাখতে পণ্য বহুমুখী করার তাগিদ। দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে, আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফাই করার জন্য। পূজা মণ্ডপে সাজসজ্জার রব, শেষ সময় তুলির আঁচড়ে রং পাচ্ছে প্রতিমা, ক্রেতা কমায় উৎসব বাণিজ্যে ভাটা। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি, বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা। কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 1.5 থেকে 2 ঘন্টার বৃষ্টিতে ডুবল অলিগলি সহ রাজধানীর বেশ কিছু প্রধান সড়ক। অতিরিক্ত জলজটে সড়কেই গাড়ি বিকল, ভোগান্তিতে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে এই বৃষ্টিপাত যা চলমান থাকবে সপ্তাহ জুড়ে। এর প্রভাবে রাতের পর সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বুধবার দিনভর আকাশে মেঘের ঘনঘটা, শেষ বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজে ঢাকা শহর। তবে সন্ধ্যার পরপর বজ্রসহ বৃষ্টি টানা 1.5 ঘন্টায় মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি। রাত 8:30 পর্যন্ত এমন বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীবাসী। রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে জমে যায় পানি। প্রধান সড়কগুলোতে হাঁটুপানি হলেও অলিগলিতে পানি ওঠে আরও বেশি। মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগ সহ রাজধানীর প্রধান প্রধান সড়ক চলে যায় পানির নিচে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে আটকে পড়েন নগরবাসী। পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। ফলাফল বুধবার মধ্যরাতেও সড়কের মোড়ে মোড়ে তৈরি হয় যানজট। বৃষ্টির জন্য না আমি যেখান থেকে আসছি সেখানে ব্যাক করতে পারছি, না আমি কক্সবাজার যেতে পারছি। এই যে এখানে বসে থাকছি, কতক্ষণ এভাবে বসে থাকতে হবে জানি না। আর রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, গাড়ির মেশিনে পানি ঢুকে যাচ্ছে এবং গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই কারণেই রাস্তায় একটা যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, যেমন ভাড়া 2 গুণ বাড়ে গেল, তারপর পানির জন্য 10:30টার বাস 1:30টায় আসলো, অনেক কষ্ট, বাড়িতে যাচ্ছি না। হাঁটুপানি পার করে গন্তব্যে ফিরে গিয়ে ভোগান্তির কবলে পড়েন অনেকে। পথচারীরা বলেন, অল্প বৃষ্টিতেই যেহেতু সড়কে হাঁটুপানি জমে যাচ্ছে, বেশি বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়তে পারে। এমন জলজটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা। যারা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন, কাউন্সিলের দায়িত্ব পালন করছেন, তারা আরও অনেক আগে পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল আমার যেটা মনে হয়। যে কর্পোরেশনের দায়িত্ব আসছে, কেউ আজও কাজ করছে বলে মনে হয় না। যদি মনে হতো, মানুষের এত দুর্ভোগ পোহাতে হতো না। যদি নজরদারি থাকতো তাহলে একটু বৃষ্টির পানিতে এভাবে রাস্তা ব্লক হয়ে যাওয়ার বা ভরে যাওয়ার কথা ছিল না। আশ্বিনের মাঝামাঝিতে মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে চলায় এমন বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃষ্টির কারণে দেশের 2 বিভাগের নদীর পানি বাড়ার তথ্যও দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাইজিদ সাদ, এখন, ঢাকা। কৃষি মৌসুমের পরিবর্তনের সাথে বৃষ্টি বিড়ম্বনায় রাজশাহীর বাজারে বাড়ছে সবজির দাম, যাতে তুলনামূলক কম দামের খোঁজে ভিড় বাড়ছে নগরীর হরগ্রাম বাজারে। চর ও স্বল্প দূরত্বের ক্ষেত থেকে আসে এসব সবজির প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আজ সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, এখন কৃষি মৌসুমের যে অবস্থা, অর্থাৎ কৃষি মৌসুম তো 3টে ভাগে বিভক্ত থাকে, খরিফ 1, খরিফ 2 এবং
রবি মৌসুম। এখন রবি মৌসুমের একেবারে শেষ প্রান্ত এবং মাঠে কিন্তু যে আগাম যে রবি যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে শীতকালীন সবজি, সেইগুলোর কারণে কিন্তু আসলে মাঠ বেশ ব্যস্ত এবং যে খরিফ 2 মৌসুমের যে সমস্ত ফসল সেগুলো কিন্তু আসলে একটু কম, যার কারণে বাজারে কিন্তু আজকে আমরা খুব বেশি কিন্তু ভালো সবজির সরবরাহ লক্ষ্য করিনি। অন্যান্য দিনগুলোতে যেমনটা আসলে সবজির সরবরাহ দেখা যায়, আজকের বাজারে কিন্তু তার তুলনায় সবজির সরবরাহ কমেছে এবং সেই ক্ষেত্রে আসলে কিন্তু সবজির যে দাম সেটি আসলে বাড়তি। এবং পাইকারি বাজারে সবচেয়ে বেশি যে পণ্যটির দাম বেড়েছে সেটি হচ্ছে কাঁচামরিচের। গেল দিন যেখানে 250 টাকা কেজি বিক্রি হয়েছে, আজকের বাজারে কিন্তু সেটি 300 থেকে 310, 15 টাকা কেজি দরেও আসলে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজিগুলোর কথা যদি আপনাকে বলি তাহলে করলা 70 টাকা, ফুলকপি 70 টাকা কেজি, বেগুন 90 টাকা কেজি দরে উঠেছে, যেটি গেল কয়েকদিন আগেও 3 থেকে 4 দিন আগেও 60 টাকা কেজি দরে আমরা বিক্রি হতে দেখেছি। কিছুটা দাম কমেছে কচুর, সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল 36 থেকে 38 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে, এটি চর থেকে আসা। এবং পেঁপে 20 টাকা থেকে শুরু করে 35 টাকা কেজি মান ভেদে আসলে পাওয়া যাচ্ছে। এছাড়া শসা 50 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। মিষ্টি কুমড়া দাম বেড়েছে প্রায় 10 টাকা, সেটি 50 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এবং লাউ এবং চাল কুমড়া সেটিরও আসলে দাম অনেক বেশি, প্রায় 45 টাকা পিস বিক্রি হয়েছে পাইকারিতে, অর্থাৎ আরও 5 টাকা যোগ হয়ে খুচরা বাজারে কিন্তু সেটি 50 টাকা পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ এই যে সরবরাহ সংকট, যার কারণে কিন্তু আসলে সবজির দাম বেশি এবং এখানে যারা পাইকারি ক্রেতা এবং যারা ফেরি করে বিক্রি করেন ভ্যানে, তারাও কিন্তু আসলে এখানে কিনতে আসেন, যার কারণে তারা যেটি বলছেন যে প্রত্যেক দিন এইভাবে দাম বাড়তে থাকায় তারাও আসলে বিপাকে পড়েছেন এবং সেটি খুচরা বাজারে গিয়ে ফেরি করে বিক্রি করতেও তাদের আসলে বিপাকে পড়তে হচ্ছে। এবং একই সাথে যারা পাইকারি বিক্রি করছেন কৃষকের থেকে কিনে, তারা বলছেন যে আসলে বেশ সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, কারণ আসলে প্রত্যেক দিনে যে বাজারে দরের হেরফের সেটি আসলে সমন্বয় করতেও তাদের খানিকটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এবং এই দামটি আসলে যারা খুচরা ক্রেতা থাকেন তারাও আসলে নানা ধরনের মন্তব্য করে থাকেন। তো এইরকম পরিস্থিতি আসলে চলছে। তবে অন্যান্য বাজারে থেকে কিন্তু হরগ্রাম বাজারে তুলনামূলক 2 থেকে 3 টাকা কম পাওয়া যাচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করেছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সবজির সরবরাহ দরদাম জানাতে রাজশাহীর হরগ্রাম বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। বর্তমানে দেশের রপ্তানি আয়ের প্রায় 86% অর্জিত হয় পোশাক খাত থেকে। দেশের তৈরি পোশাক খাত যতটা এগিয়ে এসেছে তার ধারে কাছেও যেতে পারেনি অন্যান্য রপ্তানি পণ্য। এতে পোশাক খাতের উপর তৈরি হয়েছে একক নির্ভরশীলতা। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতের উপর অতি নির্ভরশীলতা ভবিষ্যতে বয়ে আনতে পারে মারাত্মক পরিণতি। আরও জানাবেন আসিফ ইকবাল। বাংলাদেশে পোশাক শিল্পের জয়যাত্রা শুরু 80-র দশক থেকে। তখন কর্মসংস্থানের নিম্নহারের মাঝে স্বল্প শিক্ষিত লাখো নারী পুরুষের বেকারত্ব ঘটে। এর ফলে পোশাক শিল্প আবির্ভূত হয় অনন্য বাতিঘর হয়ে। সেই শিল্প 2 দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে। তবে এই শিল্পের উপর গেল কয়েক বছর ধরে মাঝে মাঝেই আসছে নানামুখী আঘাত ও বিপর্যয়। বহুমুখী সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে প্রায় 40 লাখ শ্রমিকের কর্মসংস্থান করা এবং গেল বছর প্রায় $47 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি। ইউরোপ আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি আয় যেমন কমেছে, তেমনি নতুন রপ্তানি আদেশও কমেছে। এমন পরিস্থিতির মধ্যে যোগ হয়েছে সম্প্রতি গণ আন্দোলন এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব। এর মধ্যে নতুন সংকট হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পোশাক খাতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা, যার মধ্যে রয়েছে ভারতের নতুন করে এই পোশাক খাতে গুরুত্ব দেওয়া। এতে তাদের বেড়েছে ক্রয়াদেশও। আমরা আরএমজিকে স্বয়ংসম্পূর্ণ এরকম ভেবে কাজ করছি, তার যে ইনসেন্টিভ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়া যখন আমরা শুরু করেছি উঠিয়ে নেওয়া, ঠিক ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বাজারটাকে দখল করার জন্য তারা ইনসেন্টিভাইজ করছে। আপনি যদি গত মাসের পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি অর্ডারের কথা চিন্তা করেন, আমাদের অর্ডার কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যেখানে 8 থেকে 10% অর্ডার ডিক্লাইন করছে, ঠিক ইন্ডিয়ায় একই সময়ের কথা যদি পর্যালোচনা করেন তাহলে 12% প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই আরএনজি সেক্টরটা একটা ভালনারেবল পজিশন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল অর্থ বছরের 11 মাসে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে আয় হয়েছে প্রায় 43,851 মিলিয়ন ডলার। এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, যেখান থেকে বছরে আয় হয়েছে প্রায় 962 মিলিয়ন ডলার। কৃষিজাত পণ্য থেকে 847 মিলিয়ন ডলার, পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় 785 মিলিয়ন ডলার, হোম টেক্সটাইলে প্রায় 777 মিলিয়ন ডলার, হিমায়িত মাছে প্রায় 345 মিলিয়ন ডলার। পোশাক শিল্পে ভর করেই মূলত টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরেও অর্থনীতি কেন শুধু তৈরি পোশাক নির্ভর? আর অন্যান্য শিল্পই বা কেন পারছে না গার্মেন্টসের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে? পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারই বা কি ভাবছে? একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে। আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফাই করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট, প্রায় 700 থেকে 800টা জিনিস এক্সপোর্ট করি। তো সবগুলোর পটেনশিয়াল না, কিছু কিছু ছোটো করে পটেনশিয়াল যেগুলো আছে সম্ভাবনা, সেটা আমরা আলাপ করেছি। পোশাক খাত বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতি থেকে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। এই খাতের উপর অতিনির্ভরতা ভবিষ্যতে দেশের পুরো অর্থনীতিকেই ফেলতে পারে গভীর সংকটে। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান বিদেশের সাথে দেশের, তাহলে কিন্তু সবচেয়ে বৈদেশিক মুদ্রার জায়গাটার স্থিতিশীলতা দরকার। এখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি 84-86% একটা সেক্টর থেকে আসে। অতএব আমরা কিন্তু কথায় কথায় এমনিতেও পড়াই এবং বলি যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সমস্ত ডিম যদি এক বাক্সে রাখেন তাহলে সেটা যদি ভেঙে যায়, আর তার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা বেশি। তো বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভের ক্ষেত্রে যে আরএমজির ভূমিকাটা, সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে গেছে। যে বাংলাদেশের এক জায়গায় কনসেন্ট্রেশন করাটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গা তৈরি করেছে। সেই জায়গা থেকে বের হওয়ার উত্তরণের জন্য আসলে যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের বড় পার্ট হওয়া উচিত যে আমার আরএমজি থেকে বের হয়ে অন্যান্য সেক্টরকে কিভাবে কম্পিটিটিভ করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। সেখানে এই খাতের উপর অতি নির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত অন্তত 1 লাখ বাংলাদেশি। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবাননের প্রবাসীরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও। জীবন বাঁচাতে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে মরিয়া। তবে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তহিদুর রহমানের প্রতিবেদন। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে লেবাননে আগ্রাসনের ভয়াবহতা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরালো করছে দখলদাররা। দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজধানী বৈরুতকে। প্রতিনিয়ত চালানো এসব হামলার বলি হচ্ছেন বহু সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন বহু রেমিটেন্স যোদ্ধা। আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় বহু প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে। এমনকি প্রয়োজনীয় সহায়তা সামগ্রীর অভাবে আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়া প্রবাসী বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই। তাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা। এখানে আসলে কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। আমাদের এখানে আমরা কিছু বন্ধু বান্ধব এবং আমাদের এখানে একটা বিজনেস গ্রুপ আছে, সবাই মিলে একটা আশ্রয় কেন্দ্রের মতো জায়গা করছি। এখানে প্রায় 300+ লোক আছে। আরও বিভিন্ন জায়গায় অনেক আশ্রয় কেন্দ্র আছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। এদিকে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন। তাই নতুন করে কেউ হামলার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মুহূর্তে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় দূতাবাস। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখনই আমার যাওয়া দরকার। তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে, ডকুমেন্টেশনের সমস্যা আছে, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তবে
প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা, নিরাপদে থাকার ব্যবস্থা, সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন। এর আগে রাষ্ট্রদূত নিশ্চিত করেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দূতাবাস, যদিও এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা কর্মস্থল ছেড়ে দক্ষিণাঞ্চল থেকে সরে এসেছেন তাদেরকে নিরাপদ স্থানে এই মুহূর্তে বসবাসরত অন্য বাংলাদেশি প্রবাসীরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে এবং এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দূতাবাস থেকেও বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ অপ্রতুল। দূতাবাসের তথ্য বলছে এই মুহূর্তে অন্তত 1 লাখ বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে পাড়ি জমিয়েছেন 4000-এর বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্যে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দায়ী বলে অভিযোগ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রেসিডেন্ট জানান, অপরাধ বন্ধ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। উত্তেজনা কমিয়ে আনতে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, যদিও এর আগে ইসরায়েল প্রবেশের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে লেবাননে নিহত হয়েছেন 8 ইসরায়েলি সেনা। নাফি আরমান মরণ জানাবেন বিস্তারিত। 6 মাসের ব্যবধানে ইসরায়েলে দ্বিতীয়বারের মতো হামলার পর উচ্ছ্বসিত মধ্যপ্রাচ্যের মুসলিমরা। আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই বুধবারও দিনভর উল্লাস করেন ইরানের জনগণ। বিজয় উল্লাস ছিল ইরাক ও ইয়েমেনের সড়কেও। হাসান নাসরাল্লাহ, ইসমাইল হানিয়ার ছবি হাতে ওড়ানো হয় ফিলিস্তিন ও লেবাননের পতাকা। خرجنا من أجل مساندة والتعبير عن فرحتنا بالرد الإيراني الذي حصل أمس على إسرائيل وعلى عنجهية إسرائيل. أنا الطالبة عليا محمد، خرجنا اليوم نهنئ ونبارك للعمليات التي قامت بها أمس ضد الكيان الصهيوني، وأيضا أهنئ وأبارك للقوات اليمنية المسلحة لما قامت به الصباح. মধ্যপ্রাচ্যে অস্থিরতার পেছনে দায়ী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ট্রু প্রমিস 2 নামের অভিযান সফলভাবে সম্পন্ন করার পর প্রথমবারের মতো জনসম্মুখে এই কথা বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, মন্দ লোকেদের বিতাড়িত করা হলেই শান্তি আসবে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে প্রেসিডেন্ট বলেন, অপরাধ বন্ধ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। تمامیت کشورمون دفاع میکنیم. کشورهای اروپایی، آمریکا باید این جانی رو سر جاش بنشونم که دست از این کاراش برداره، چون اگه بخواد ادامه بده به این سادگی نی. دفعه دیگه اگه بخواد کاری بکنه که این درگیری ها و جنگ ها و نگرانی ها و دشمنی ها و اینا رو به وجود میاره، اساس مشکل ناشی از حضور همون کسانی است که دم از صلح و মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, যাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হাইপারসোনিক ফাত্তা মিসাইল। খামেনি প্রশাসনের দাবি, 90% মিসাইলই লক্ষ্যে আঘাত করেছে। তবে ইরানের 10টি মিসাইল ধ্বংসের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সীমা লঙ্ঘন করায় ইরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেছে তেল আবিব। איראן עשתה הערב טעות גדולה, והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে বৈঠক শুরুর আগ পর্যন্ত হামলার নিন্দা না জানানোয় জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বছরব্যাপী সর্বাত্মক সামরিক অভিযানের মধ্যে লেবাননেও 2 সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে সীমান্ত এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো সেনা নিহতের কথা স্বীকারও করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ময়মনসিংহে লোডশেডিং আর ভুতুরে বিদ্যুৎ বিলে নাকাল জনজীবন। কমিশন বাণিজ্যে বোর্ডের মানহীন যন্ত্রাংশ কেনার অভিযোগ।
গরমে কাজ করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ। এই কারেন্টের লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অচল অবস্থা। প্রত্যেকটা মিটারে আমরা রিডিং করতে গিয়ে পাই প্রতিটা মিটারের ত্রুটি। একটা ইঞ্জিনিয়ার দ্বারা ক্রয় করা উচিত, তারপর সেটা ভালো করে টেস্টিং করে তারপর এটা যদি আমাদের কারেন্ট সরবরাহের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে আমাদের এটা কারেন্টের যে প্রবাহটা বা কারেন্টের যে একটা ভালো মান আসবে। এখন সকালে এই নিয়েও রয়েছে প্রতিবেদন। কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে চলছে সাজ-রব। শেষ সময় শিল্পীদের তুলির আঁচড়ে রং পাচ্ছে প্রতিমা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কমেছে মণ্ডপের সংখ্যা, ভাটা পড়েছে উৎসব কেন্দ্রিক অর্থনীতিতে। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। শরতের নীল আকাশ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে শারদীয় দেবী দুর্গার আগমনী। কাশফুলের প্রকৃতি, শঙ্খ কিংবা ঘণ্টাধ্বনি সকলে স্বাগত জানাচ্ছে দেবী দুর্গাকে। দেবীর আগমনে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, শিল্পীর নিপুণ হাতের শৈলীতে পূর্ণরূপ পাচ্ছেন দেবী দুর্গা। সাজের কাজ আছে, পরানোর বাঁধ আছে, এই কাজটা করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আমরা আশা করছি যে সব পূজা মণ্ডপগুলান সেই আগের বারের মতনই হয়তো সজ্জিত হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পূজা উদযাপন করবে। পূজা তো যেটা সেটা ঠিকই হবে, কিন্তু মানুষের ভিতরে হয়তো আনন্দ উল্লাস এটা সীমিত থাকবে আর কি। দুর্গা উৎসবকে ঘিরে জেলার বিপণী বিতানগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। দোকানে দোকানে চলছে শাড়ি, কাপড় ও প্রসাধনী বিক্রির তোড়জোড়। তবে গত বছরের তুলনায় এবার কমেছে ক্রেতা, তাই ভাটা পড়েছে উৎসব কেন্দ্রিক বাণিজ্যে। প্রতিবার বেচাকেনা বেশি থাকে, কিন্তু এইবারের বেচাকেনা আমাদের আশানুরূপ বেচাকেনা হচ্ছে না। অন্যান্য বছর এই সময় বেচাকেনা অনেকটা শুরু হয়ে যায়, তো আমরা সামনে আশা করছি হয়তোবা বেচাকেনা হবে। পরিবর্তিত পরিস্থিতি ও বন্যাসহ নানা কারণে এবছর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে পূজা উদযাপন পরিষদ। কমে এসেছে পূজা মণ্ডপের সংখ্যা। এটি কম হওয়ার কারণ কোনো ব্যক্তিগত যারা পারিবারিকভাবে করতেন তারা করছেন না, বা অনেক ক্ষেত্রে আমরা ঐক্য করে দিয়েছি, হয়তো একই মহল্লায় দুটি পুজো হতো, একটি করে দেওয়া হয়েছে, ইত্যাদি কারণে এই সংখ্যাটি হ্রাস পেয়েছে। নাটোরে এবার ৩৪৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। মাহবুব হোসেন, এখন নাটোর। মানিকগঞ্জ পৌরসভার বেউথা ৩ রাস্তার মোড় থেকে ব্রিজ পর্যন্ত ১০০ মিটার সড়ক বেহাল। অধিকাংশ স্থানে খানাখন্দ। এমন অবস্থায় বৃষ্টিতে চলাচলের প্রায় অনুপযোগী সড়কটি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বৃষ্টিতে এই পথে চলাচলকারীদের ভোগান্তি কতটা বাড়লো, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পৌরসভার বেউথার ৩ রাস্তার মোড় এলাকায়। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই যে ৩ রাস্তার মোড় থেকে বেউথা যে ব্রিজটা রয়েছে এখান থেকে দূরত্ব হচ্ছে ১০০ মিটার। এই ১০০ মিটার রাস্তা প্রায় দীর্ঘ কয়েক বছর যাবৎ খানাখন্দে ভরা। মাঝে মাঝে পৌরসভা থেকে এখানে পিকেট কিংবা খোয়া দিয়ে এখানে চলাচলের উপযোগী করা হয়, কিন্তু দেখা যায় যে এই রাস্তা দিয়ে প্রায় ৩টি উপজেলার মানুষ কিন্তু যাতায়াত করে। সবচেয়ে বেশি যাতায়াত করে হচ্ছে হরিরামপুর, তারপর ঘিওর, তারপর হচ্ছে এখান দিয়ে ঢাকা-রিচা মহাসড়কেও কিন্তু উঠা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিবালয়ের কিছু মানুষও কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এছাড়া পাটুরিয়া হয়ে কিন্তু এই রাস্তা দিয়ে একেবারে হিসিঙ্গার হেমায়েতপুর পর্যন্ত এই আঞ্চলিক সড়কটা দিয়েও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এই যে ১০০ মিটার যে দুর্ভোগ, এটা কিন্তু এখানকার এলাকার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ এখানে বড় বড় খানাখন্দ থাকার কারণে কিন্তু বৃষ্টিতে সেগুলো পানি জমে, যার কারণে কিন্তু এখান দিয়ে যে অটো, তারপরে ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, এগুলো কিন্তু অহরহই উল্টে যাওয়ার ঘটনা কিন্তু আমরা এখানে শুনেছি। আর যারা এই পাশেই কিন্তু রয়েছে একটা বাজার, এই বাজারে কিন্তু দেখা যায় যে যেদিন বৃষ্টি নামে সেদিন কিন্তু দুর্ভোগের সীমা থাকে না বলে আমরা এখানে যারা বাজার করতে এসেছেন তারা জানিয়েছেন। আর যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু বেশ সমস্যার মধ্যে রয়েছেন, কারণ দেখা যায় যে বৃষ্টির মধ্যে তাদেরকে বের হতে হচ্ছে চাকরি বাকরি কিংবা স্কুল কলেজে
শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছে বলে আমরা জেনেছি। তো বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে তারা কথা বলেছে যে প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে কিন্তু আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আর অপরদিকে পৌরসভার সাথে যোগাযোগ করেছি এবং এলজিডির সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা একটা প্রস্তাব দিয়েছে এই 100 মিটার সড়কটিকে ঠিক করার জন্য। কবে নাগাদ এটা ঠিক হবে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। তো মুক্তি, এই ছিল আমার কাছে এই বেউথা সড়কের দুর্ভোগ নিয়ে সর্বশেষ সংবাদ। আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জ পৌরসভা থেকে। নওগাঁয় হাটে ধানের সরবরাহ স্বাভাবিক থাকায় 2 সপ্তাহ বাজার স্থিতিশীল, পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। মহাদেবপুরে উপজেলার চকগৌরী হাট থেকে বিষয় আলোচনাতে যুক্ত হয়েছেন আব্বাস আলী আব্বাস। বর্তমানে ধানের দাম কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে? মুক্তি, নওগাঁয় বেশ কিছুদিন আগেই আউশ মৌসুমের ধান কাটা মাড়াই শুরু হয়েছে এবং এইসব ধান হাট বাজারগুলোতে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে গত 2 সপ্তাহ থেকে বলা যায় যে দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া বড় মৌসুমে যে পুরনো ধানগুলো রয়েছে সেই ধানের সরবরাহ কমলেও দাম স্থিতিশীল রয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে। এই হাটটি ভোর থেকেই শুরু হয়, আর এই হাটে আউশ মৌসুমের নতুন যে ধানগুলো রয়েছে পারিজা বিক্রি হচ্ছে 1200 টাকা মন, এবং এটা শুকনা ধান। এছাড়া 21, 48, 75 ধানও বিক্রি হচ্ছে 1150 থেকে 1180 টাকা মন। এগুলো শুকনো ধান, এবং এই নতুন জাতের আউশ মৌসুমের এই ধান যেটা ভিজা রয়েছে সেই ভিজা ধানগুলো বিক্রি হচ্ছে 1080 টাকা থেকে শুরু করে 1120 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন যে যেহেতু আউশ মৌসুমের ধান উৎপাদন খরচ কম এবং এবছর আসলে কোনো রোগবালাই হয়নি, মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে পানি সেচও কম হয়েছে, যার কারণে তারা ফলন পেয়েছেন বিঘা প্রতি 18 থেকে 20 মণ হারে। তারা বলছেন যে বাজারে যেহেতু দাম প্রায় 1200 থেকে 1220 টাকা রয়েছে, সেই দাম পেয়ে তারা মোটামুটি খুশি বলে জানিয়েছেন। এছাড়া বড় মৌসুমে যে পুরাতন ধানগুলো রয়েছে সেই ধানগুলো বিক্রি হচ্ছে কাটারিবক ধান 1500 থেকে 1550 টাকা মন, জিরেশাইল 1440 থেকে 1480 টাকা, এবং সুবলতা ধান বিক্রি হচ্ছে 1420 থেকে 1450 টাকা মন পর্যন্ত। যারা আড়তদার বা ধান ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই হাটে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ধানের সরবরাহ হয়েছে। এছাড়া তারা আরও বলছেন যে যেহেতু এখন আউশ মৌসুমের নতুন ধান হাটে সরবরাহ হচ্ছে এবং বেচা বিক্রি হচ্ছে, এইসব ধান তারা দ্রুত চাতালে নিয়ে গিয়ে চাল উৎপাদন করছেন। তবে আমন মৌসুমের ধান আসতে আরও প্রায় 20 থেকে 25 বা 1 মাস সময় লাগতে পারে। এই ধানগুলো হাটে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছেন। তবে দাম যদিও কমে তারপরও দেখা যাচ্ছে যে উৎপাদন ভালো হওয়ার আশা করছেন কৃষক। এই ছিল ধানের হাট থেকে আমার কাছে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ময়মনসিংহে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, যার প্রভাব পড়ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসা বাণিজ্য। অভিযোগ, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা টেন্ডারের মাধ্যমে প্রতি বছর কিনছেন শত শত কোটি টাকার মানহীন যন্ত্রাংশ, যা অল্প সময়ে নষ্ট হয়ে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ছে। অন্যদিকে গ্রাহক প্রতি মাসে গুনছেন ভুতুরে বিদ্যুৎ বিল। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কয়েক ধাপের টেস্টিংয়ের মাধ্যমে কেনার কথা থাকলেও তা মানা হচ্ছে না। জাহাঙ্গীর আকন্দের ছবিতে বিস্তারিত জানাবেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানীপুরের জয় বাংলা বাজার। প্রায় 20 বছর ধরে এ বাজারে আলামিন দর্জির কাজ করছেন। আগে হাতে কাজ হলেও এখন সেলাইয়ের কাজ হয় বৈদ্যুতিক মেশিনে। তবে দিনে 7-8 ঘন্টা লোডশেডিং আর ভুতুরে বিদ্যুৎ বিলে ব্যবসার নাকাল অবস্থা। আলামিনের মতো পল্লী বিদ্যুতের সেবা অনিয়ম ভোগান্তির অভিযোগ যেন গ্রাহক পর্যায়ে পাহাড় সমান। গরমে কাজ করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ। এই কারেন্টের লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অচল অবস্থা। বিলের অবস্থা খুব খারাপ। গত মাসে আসছিল 365 টাকা, এই মাসে আসছে 665 টাকা, অথচ কারেন্ট পাই না। ঠিকই আমাদের কাজ করতে খুবই সমস্যা হয় ভাই। আমাদের 4-5টা মেশিন আছে, এগুলো চালাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না।
গত 30 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2 এবং 3-এর কয়েকশো কর্মকর্তা কর্মচারী। তাদের দাবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মাঠ পর্যায়ে কাজ না করলেও গ্রাহক সেবায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার, মিটার লাইটিং, অ্যারেস্টার, খুঁটিসহ সকল মালামাল ক্রয় করে, যে কারণে হালকা ঝড় বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। অভিযোগ উঠেছে কমিশন বাণিজ্যে নিম্নমানের মালামাল কিনে কিছু অসাধু কর্মকর্তা। বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এইগুলি মিটার সাধারণত দেয়, প্রত্যেকটা মিটারে আমরা রিডিং করতে গিয়ে পাই প্রতিটা মিটারের ত্রুটি। ট্রান্সফরমার লাগানোর সাথে সাথে ট্রান্সফরমারগুলো নষ্ট হয়ে যেতেছে। আমরা আসলে মূলত ভিতরে বিল করি না, এটা কারণ একমাত্র কারণ হচ্ছে নিম্নমানের মালামালের জন্য হয়। আরবি আমাদেরকে সেই একই প্রতিষ্ঠান না করে তারা শুধু আরবির 1500 কর্মচারী, তার কর্মচারী তারা সরকারি হিসেবে গণ্য হয়ে আছে, তারা তাদের সার্ভিস কোড প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করছে। উচ্চ পর্যায়ে আমাদের স্বজনপ্রীতির মাধ্যমে এই টেন্ডারগুলো হচ্ছে কিনা এই জিনিসটা আমরা বুঝি, আমরা ফেস করি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে হ্যাঁ মালামালের নিম্নমানের একটাই কারণ, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট এবং টেন্ডারের ক্ষেত্রে স্বজনপ্রীতি। লাইটিং এরেস্টার আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ট্রান্সফরমার নষ্ট হচ্ছে, আর নিম্নমানের মিটারের জন্য তো গ্রাহকের ভোগান্তি তো সবসময় আছে। তো এই সমস্ত যদি আমরা একীভূতকরণ করা সম্ভব হয়, তখন দেখা যাবে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানে এই ধরনের দুর্নীতিগুলো তখন আর করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, যন্ত্রাংশ ক্রয়ে কয়েক ধাপের পরীক্ষার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। মূল্যবান যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠনের তাগিদ। যে একটা ক্রয় করা হয় একটা ইঞ্জিনিয়ার দ্বারা ক্রয় করা উচিত, তারপর সেটা ভালো করে টেস্টিং করে তারপর এটা যদি আমাদের কারেন্ট সরবরাহের সাথে লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আমাদের এটা কারেন্টের যে প্রবাহটা বা কারেন্টের যে একটা ভালো মান আসবে। দেখা যাবে যে ওখানে সিস্টেম লসও কম হবে, বিদ্যুৎ কম অপচয় হবে। বর্তমানে বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক 3,60,00,000, আর ময়মনসিংহ জেলায় গ্রাহক সংখ্যা 10 লাখেরও বেশি। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। নারী টি-20 বিশ্বকাপে এবারই প্রথম পুরুষদের সমান প্রাইজ মানি। বিকেলে উদ্বোধনী ম্যাচে শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এখন সকালের শেষাংশে নিয়ে রয়েছে বিস্তারিত। হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের প্রায় 10 কোটি টাকার সমমূল্যের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে মাছ বাজার আড়ত সমিতি। তাদের দাবি, জায়গাটি জেলা প্রশাসন থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের, যদিও স্থাপনাগুলোকে অবৈধ উল্লেখ করে অপসারণের নোটিশ দিয়েছে সড়ক বিভাগ। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাইপাস সড়ক, এই সড়কের গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে বেশ কিছু দোকান, যার মধ্যে 20টির নির্মাণ প্রায় শেষের দিকে। সড়ক ও জনপথ বিভাগের 10 কোটি টাকা মূল্যের 84 শতক জায়গায় এসব ঘর নির্মাণ করছে মাছ বাজার আড়তদার সমিতি। সমিতির সভাপতির দাবি, মাছের আড়তের জন্য জমি তাদেরকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আড়তের 122 জন সদস্যের চাঁদায় বাজার নির্মাণে এরই মধ্যে ব্যয় হয়েছে 60 লাখ টাকা। ঈদগাহ সংলগ্ন ওই জায়গাটি তারা সিলেক্টেড করেন, ওইরা এসিলেন্টের মাধ্যমে আড়তদার অ্যাসোসিয়েশনকে জায়গাটা বুঝিয়ে দেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন থেকে একটি প্রতিবেদন চাওয়া হলেও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া সড়ক বিভাগের জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ারও তাদের নেই। সড়ক ও জনপথের তাদের প্রশাসনিক মন্ত্রণালয় আছে, তারা তাদের প্রশাসনিক মন্ত্রণালয় এবং তাদের ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া এই জায়গা উপজেলা থেকে বা কোথাও সুপারিশ করার সুযোগ মনে হয় নাই। আমরা উপজেলা থেকে এই চিঠিটা আমরা এসিল্যান্ড বরাবর পাঠিয়েছি, তো এসিল্যান্ড একটি প্রতিবেদন দিবেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কার্যালয়ের 200 মিটারের মধ্যে বছরখানেক ধরে নির্মাণ কাজ চললেও অনেকটাই নীরব সড়ক বিভাগ। সম্প্রতি অবৈধ স্থাপনা অপসারণের জন্য আড়তদার সমিতিকে চিঠি দিয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী। সড়ক বিভাগের দাবি, সম্প্রতি অবৈধ দখলদার উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসনকে বেশ কয়েক দফা চিঠিও দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশ পেলেই উচ্ছেদ করা হবে এসব স্থাপনা। তাদেরকে বাধা দেওয়ার পরেও তারা যখন পরবর্তীতে কার্যক্রম শুরু করে, সেই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে আবার তাদেরকে বাধা দিই
এবং আমার সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এই মর্মেও হুঁশিয়ারি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা পাওয়া মাত্রই আমরা প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমরা এটা ভেঙে দিব। দ্রুত উদ্যোগী হলে সকল অবৈধ দখল উচ্ছেদ সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা। অফিসের দুর্বলতা অবশ্যই আছে এবং যারা এই সমবায় সমিতির সঙ্গে জড়িত আছেন তাদের যেরকম লোভের মাত্রা কম না, অফিসে যারা আছেন তাদেরও লোভের মাত্রা কম না। যেখানে দুইটা লোভ পরস্পর একটার কাছাকাছি চলে আসে সেই ক্ষেত্রে সরকারের জায়গা বেহাত হওয়া খুব স্বাভাবিক। দ্রুতই জেলা প্রশাসন সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগী হবে এমন দাবি হবিগঞ্জবাসীর। এখন হবিগঞ্জ। বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করে লাখ টাকা আয় করছেন সিরাজগঞ্জের কৃষক ইদ্রিস আলী। প্রতি বিঘায় ফলন পাচ্ছেন কমপক্ষে 38 থেকে 40 মণ। তার এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছেন ড্রাগন চাষে। আর কৃষকদের মাঝে উচ্চমূল্যের ফসলের আবাদ সম্প্রসারণ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। ইমরান শেখের ছবিতে আরও জানাবেন রিফাত রহমান। সিরাজগঞ্জের শিয়ালখোলের কৃষক ইদ্রিস আলী 5 লাখ টাকা খরচ করে 2 বিঘা জমিতে গড়ে তুলেছেন ড্রাগন বাগান। এ থেকে চলছে সংসার, ঘুরছে তার ভাগ্যের চাকা। প্রতি বিঘা জমিতে ফলন হয় 38 থেকে 40 মণ ড্রাগন। চাহিদা ভালো থাকায় প্রতি মণ ড্রাগন 7.5 থেকে 8,000 টাকায় বিক্রি করছেন এই চাষি। এতে বছরে তার আয় 2 থেকে 3 লাখ টাকা। এখন বর্তমানে গাছে 5টা জোয়ার আছে, আরও একটা জোয়ার আশা করতেছি আসবে। এই 6টা জোয়ার যদি আমি ঠিকমতো হারভেস্টিং করতে পারি তাহলে আশা করতেছি আমি ইনশাল্লাহ এই বছরে আমার চালান উঠে লাভবান হব। স্থানীয় বাজারে রয়েছে এই ফলের ব্যাপক চাহিদা। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পাইকার এসে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ড্রাগন ফল। লাভজনক হওয়ায় ড্রাগন ফল চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। আসলে এটা কি অনেক লোকজন আসতেছে দেখার জন্য। তারা ফলের কালারটা দেখার পরেই তারা ডিসাইড করতেছে যে না আসলে এটা করাটাই বেটার। প্রতি সপ্তাহেতে প্রায় আমাদের 2-4 মণ করে আমরা উঠাইতে পারি। তো তাতে 20,000 টাকার মতো আমরা সপ্তাহে বিক্রি করতে পারি। ওনার বাগান থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই বাগান সম্প্রসারিত হচ্ছে এবং এই এলাকার অনেকেই অলরেডি চারা নিয়ে চাষ শুরু করে দিয়েছেন। কৃষি বিভাগ বলছে উচ্চমূল্যের ফসলের প্রতি আগ্রহ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। এই ফলটাতে খুব অল্প সময় এটা খুব ভালো একটা ফলন পাওয়া যায় এবং মাঠ পর্যায়ে কিন্তু ভোক্তাদের খুব চাহিদা রয়েছে এবং এর পাশাপাশি নানাবিধ ওষুধ এবং পুষ্টি সমৃদ্ধ গুণাগুণ থাকার কারণে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু এই ফল চাষে আগ্রহী হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইংয়ের পক্ষ থেকে এবং বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের মাধ্যমে নতুন বাগান, ড্রাগন এবং অন্যান্য বাগান স্থাপনে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। চলতি বছর জেলায় 17 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। আর এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85 টন, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। 18 দিনে 6 শতাধিক প্রবাসী ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যেই 100 আবেদনকারীর ই পাসপোর্ট সম্পন্ন হয়েছে। দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে এসে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা। ক্রমাগত ই পাসপোর্ট সেবার চাহিদা বাড়তে থাকায় কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদন। সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরুর পর থেকে প্রবাসীদের ভিড় ক্রমেই বাড়ছে। চাপ কমাতে ইতিমধ্যে 20টি বুথও স্থাপন করেছে দূতাবাস। শুক্রবার শনিবার ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা চলে সেবা কার্যক্রম। তবুও দম ফেলার ফুরসত নেই ই পাসপোর্ট সেবা সংশ্লিষ্ট দূতাবাস কর্মীদের। এর আগে দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে এসে 5 অথবা 10 বছর মেয়াদের ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারছেন রেমিটেন্স যোদ্ধারা। সপ্তাহের 7 দিনে চালু রয়েছে এই সেবা কার্যক্রম। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পূর্বের পাসপোর্টের সাথে সব তথ্যের মিল থাকলেই আবেদন করতে পারছেন প্রবাসীরা। এরপর নির্ধারিত তারিখ ও সময়ে নির্দিষ্ট বুথে গিয়ে তুলতে হয় ছবি, দিতে হয় ফিঙ্গার। নিরবিচ্ছিন্ন সেবা পেয়ে খুশি প্রবাসীরা।
ই পাসপোর্ট বানাতে আমার পুরাতন পাসপোর্ট সহ যত ডকুমেন্ট ছিল সব কিছু এবং ভোটার আইডি কার্ড ইকামা সহ সব কিছু আমি এখন জমা দিয়েছি। ই পাসপোর্টের জন্য আবেদন করছি, সঠিকভাবে আমাদের আবেদন কমপ্লিট হয়েছে। বাংলাদেশের 46তম মিশন হিসাবে সৌদি আরবের রিয়াদে দূতাবাসে ই পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয় গত 13 সেপ্টেম্বর। দূতাবাসের তথ্য বলছে 2 অক্টোবর পর্যন্ত 681 জন প্রবাসী ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে 100 জন আবেদনকারীর ই পাসপোর্ট সম্পূর্ণ হয়েছে। ছবি ও ফিঙ্গার নিশ্চিতের 1 মাসের মধ্যে যাতে প্রবাসীরা ই পাসপোর্ট বুঝে পান তা নিশ্চিতে কাজ করছে দূতাবাস। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গেল রাতের পর সকালেও বৃষ্টি অব্যাহত, ভারী বর্ষণে ডুবল রাজধানীর সড়ক অলিগলি, নগরবাসীর চরম ভোগান্তি। শাপলা চত্বর পর্যন্ত এখানে পুরো পানির মধ্যে, জলবদ্ধতার মধ্যে মানুষ জিম্মি। এই পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর অবস্থা খুবই খারাপ যাবে। রপ্তানিতে এখনো এককভাবে পোশাক নির্ভর বাংলাদেশ, অর্থনীতি চাপমুক্ত রাখতে পণ্য বহুমুখী করার তাগিদ। 2টা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে, আমরা এক্সপোর্টার ডাইভার্সিফাই করার জন্য। পূজা মণ্ডপের সাজসজ্জার রব, শেষ সময়ে তুলির আঁচড়ে রং পাচ্ছে প্রতিমা, ক্রেতা কমায় উৎসব বাণিজ্যে ভাটা। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি, বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা। কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় ঘুরে আছে। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekon tv।